বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 40তম ক্লাস এবং দণ্ডবিধির 8ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির অধীনে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ। দেখেন, অফেন্সেস এগেইনস্ট স্টেট, রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ। বাম সাইডে গোল দেন যে 121 থেকে 130, অর্থাৎ যদি বলে যে রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ কত ধারা থেকে কত ধারায় আলোচনা করেছে, 121 থেকে 130। নিচে একটু ছোট্ট করে লেখেন অধ্যায় ষষ্ঠ, ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তো তাহলে একটা জিনিস আপনারা গত দিনের সাথে মিলান, দেখেন আহ সাধারণ ব্যতিক্রম আছে চতুর্থ না? সাধারণ ব্যতিক্রম হলো 76 থেকে 106। এরপরে প্ররোচনা 107 থেকে 120, এটা হলো পঞ্চম। আর অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি, 120 ক আর 120 খ, এটা হলো 5 এ, 5 এ। আর আজকে যেটা পড়বো রাষ্ট্রবিরোধী অপরাধ, এটা আছে কত অধ্যায়ে? ষষ্ঠ অধ্যায়। তো রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ তাহলে কত ধারা থেকে কত ধারা? 121 থেকে 130। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো, দেখেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ বানানটা ভুল আছে দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, উদ্যোগ বলতেন, আর সহায়তা ধারা 121। এই জায়গায় মোট তিনটা জিনিস আছে। যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় তাহলে সে দণ্ডিত হবে 121 ধারায়। যুদ্ধ ঘোষণার উদ্যোগ নাই তাহলেও মামলা হবে কত? 121। যুদ্ধ ঘোষণায় সহায়তা করে তবুও মামলা হবে 121। শুনেন, কিছু কিছু অভিযোগ আছে যে মূল অপরাধ একটা ধারায়, উদ্যোগের সাজা আর একটা ধারায়। যারা কোর্টে যান তারা ভালো বুঝবেন। ধরেন খুনের সাজা আছে 302, কিন্তু অ্যাটেম্প টু মার্ডার, খুনের উদ্যোগ আছে 307। তাহলে মূল অপরাধের সাজা একটা, উদ্যোগের সাজা একটা। আবার যদি কেউ খুনের সহায়তা করে তাহলে তার আসবে 302 এর সাথে 109, 302 এর সাথে 109। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেন, যুদ্ধ ঘোষণার উদ্যোগ বলেন, যুদ্ধ ঘোষণায় সহায়তা বলেন, সব কিছুই আছে কত ধারায়? 121 ধারায়। এই যে দেখেন 121 ধারায় নিম্নলিখিত কার্যগুলো অপরাধ যোগ্য করা হয়েছে কি কি দেখেন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ওয়েজেস ওয়ার এগেইনস্ট বাংলাদেশ, এমন যুদ্ধ ঘোষণার প্রচেষ্টা করা, অ্যাটেম্পটস টু ওয়েজ সাচ ওয়ার, এমন যুদ্ধ ঘোষণায় অপসহায়তা করা, অ্যাবেটস দ্য ওয়েজিং অফ সাচ ওয়ার। মানে তিনটা জিনিসের অপরাধ করলে, উদ্যোগ নিলে, সহায়তা করলে, তিনটা সাজাই বলছে কততে? 121। যেমন দেখেন, ক বাংলাদেশের বিরুদ্ধে একটি অভ্যুত্থানে যোগদান করে, ক 121 ধারায় অপরাধ করেছে। আচ্ছা, এখন আমরা একটু চলে এসে 121 ধারার শাস্তি। 121 ধারায় কোনো ব্যক্তি গোল দিবেন, মৃত্যুদণ্ডরে গোল দেন, মৃত্যুদণ্ড গোল দিচ্ছেন, বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণায় সহায়তা করে, যুদ্ধ ঘোষণার উদ্যোগ নাই, তার সাজা হবে কত? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। এই কথাটার অর্থ হলো হয় মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড, না হলে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এই দুইটা যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড না হলে সে খালাস। এই জায়গায় আর কোনো অপশন নাই, হয় মৃত্যুদণ্ড হবে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। তাহলে এখন একটা বিষয় এখানে মনে করেন, ধরেন 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই 71 সালে আমরা যদি জয়লাভ না করতাম তাহলে আজকে যারা মুক্তিযোদ্ধা তাদের সবার বিরুদ্ধে মামলা হতো 121 ধারায়, পাকিস্তান দণ্ডবিধির 121 ধারায়। এই যারা যুদ্ধ করছে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, তারপরে যারা সহায়তা করছে, যারা ঘরে বসে সহায়তা করছে বা উদ্যোগ নিছে, সবার বিরুদ্ধে মামলা হতো 121 ধারায়। বুঝতে পারছেন? কিন্তু আমরা জয়লাভ করছি বলে আমরা ওখান থেকে বেঁচে গেছি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি গোপালগঞ্জবাসী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 121 ধারায়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সহায়তা, উদ্যোগ সবকিছুই আছে 121। আচ্ছা, অন্যদিকে দেখেন, অন্যদিকে
121 ধারায় উল্লেখিত অপরাধ সংগঠনে ষড়যন্ত্র করা, বলতেন ষড়যন্ত্র করা 121 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মানে আমরা যদি এই জায়গায় বসে পরিকল্পনা করি যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, তাইলে সেটাও অপরাধ, ষড়যন্ত্র করাও অপরাধ। কিন্তু ষড়যন্ত্র করার অপরাধের শাস্তি বলছে কততে? 121 ক। বুঝছেন? এবং 121 ক ধারায় অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড বা আন্ডারলাইন করবেন যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ নেওয়া, যুদ্ধে সহায়তা করা, এই সব কিছু হলো 121। আর এই যুদ্ধ করার জন্য বা যুদ্ধ ঘোষণা করার জন্য আমরা যদি ষড়যন্ত্র করি, ষড়যন্ত্র আমরা গতদিন পড়ছি, মনে আছে কিনা? 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য যদি সম্মত হয়, তাহলেই সেটাকে বলে ক্রিমিনাল কনস্পাইরেসি। সংজ্ঞা দিছিল 120A আর শাস্তি বলছে 120B। মনে আছে? তাহলে ষড়যন্ত্রের ক্ষেত্রে যদি এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন যে যুদ্ধ ঘোষণার মানে 121-এর যে ষড়যন্ত্র শাস্তি বলছে 121 কতে, যদি 121 কতে ষড়যন্ত্রের সাজা না থাকতো তাহলে ষড়যন্ত্রের সাজা হতো 120 খতে। বুঝেন নাই বোধহয়? মানে যে জায়গায় ষড়যন্ত্রের আলাদা ধারা আছে তাহলে সেই ধারায় সাজা পাবে, আর যদি কোনো ষড়যন্ত্রের সাজা না থাকে তাহলে সেই ষড়যন্ত্রের সাজা পাবে 120 খ। তাই আমি উদাহরণ দিই, শুনেন। আমাদের দণ্ডবিধিতে খুন করার ষড়যন্ত্রের জন্য আলাদা কোনো ধারা নাই, তাই খুনের ষড়যন্ত্রের সাজা হবে 120 খ। ধর্ষণের ষড়যন্ত্রের জন্য আলাদা কোনো ধারা নেই, তাই ধর্ষণের ষড়যন্ত্রের সাজা হবে 120 খ। গুরুতর জখমের ষড়যন্ত্রের আলাদা কোনো সাজা নাই, তাহলে শাস্তি হবে 120 খ। কিন্তু যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রের আলাদা সাজা আছে, এই কারণে 120 খতে আসতেছে না, হবে কততে? 121 ক। 121 ক। বুঝছেন? তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যুদ্ধ ঘোষণা আর হলো যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র করা। তাহলে ষড়যন্ত্রের সংজ্ঞা দিল কবে, কোথায়? এটার সংজ্ঞা নাই, ওই জায়গায় বলা আছে যুদ্ধ ঘোষণা ষড়যন্ত্র করলে। দেখেন, আমরা চলে এসি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন 124A বা 124 ক। দেখেন, সাধারণত রাষ্ট্রদ্রোহিতা আমরা মুখে অনেকেই বলি যে অমুক রাষ্ট্রদ্রোহিতা করেছে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতা আসলে কি জিনিস এটা আমরা অনেকেই পরিষ্কারভাবে জানি না। রাষ্ট্রদ্রোহিতা হলো রাষ্ট্রের বিরুদ্ধে খারাপ কথা বলা না, রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত হয়ে খারাপ কিছু বলা, লেখা, আকার ইঙ্গিত করা। কার বিরুদ্ধে বলেন? পেনাল কোডে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে রাষ্ট্রদ্রোহিতা বলতে কি বোঝায়, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত কিছু বলা, সরকারের বিরুদ্ধে কিছু বলা, উপরে সবগুলা কোনটা হবে বলেন? সরকারের বিরুদ্ধে বলা, রাষ্ট্রের বিরুদ্ধে না। আচ্ছা, একটু পড়ি। 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা শাস্তিযোগ্য অপরাধ। 124 ক ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, রাষ্ট্রদ্রোহিতা হলো আইন বলে প্রতিষ্ঠিত, এই যে আন্ডারলাইন করবেন, সরকারের প্রতি ঘৃণা, ঘৃণাই বললেন, সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করা বা করার উদ্যোগ গ্রহণ করা বা বৈরিতা সৃষ্টি করা, আর পুরোটা আন্ডারলাইন করেন, বা করার উদ্যোগ গ্রহণ করা। এমন ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা গোল দিবেন মৌখিক, মৌখিক গোল দেন, মৌখিক বা গোল দিবেন লিখিত হতে পারে, বা আন্ডারলাইন করবেন চিহ্নের মাধ্যমে বা দৃশ্যমান বিবৃতির মাধ্যমে হতে পারে। এমন কার্য অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে। স্বেচ্ছামূলক মানে কাজটা আমি ইচ্ছা করে করছি। বুঝছেন? তাহলে বাংলাদেশ সরকারকে নিয়ে এই মুহূর্তে আপনি যদি বিদ্বেষ প্রসূত কিছু বলেন, আজে বাজে কথা বলেন, কি করেছেন? রাষ্ট্রদ্রোহিতা। তাতে মৌখিক ভাবে বলেন রাষ্ট্রদ্রোহিতা, লিখেন রাষ্ট্রদ্রোহিতা, আকার ইঙ্গিত করেন রাষ্ট্রদ্রোহিতা। বুঝতে পারছেন? কততে? 124A, 120 ক, সরি 124 ক, জি। আচ্ছা, এখানে কিন্তু ব্র্যাকেট হবে না বলে রাখি, 124A, এই এতে কিন্তু কোনো ব্র্যাকেট নাই। এখন আমরা চলে আসি, দেখেন সাজার ধারায় এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা আমরা দেখি যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করা, এই সবগুলা শাস্তি আছে কততে? 121 ক। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, এবং শব্দটা বললেন,
এবং আর বার ভিতর পার্থক্য আছে। বা বললে হয় কারাদণ্ড হবে, নাইলে অর্থদণ্ড হবে। আর এবং বললে কারাদণ্ড তো হবেই, সেই সাথে সাথে কি অর্থদণ্ড হবে। তাহলে দেখেন, সর্বোচ্চ তাহলে 121 ধারায় সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। আর সর্বনিম্ন যদি বলি যাবজ্জীবন কারাবাস। অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে যে অমুক অপরাধের সর্বোচ্চ শাস্তি কি, ভাবতেন অমুক অপরাধের সর্বনিম্ন শাস্তি কি। তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধ ঘোষণার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন কি এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। 121 ক দেখেন, বাংলাদেশের গোলদের ভিতরে বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা করা, অপরাধ সময়ের গোল দিবেন ষড়যন্ত্র করা। অনেকের কাছে 121 আর 121 ক এক মনে হয়, বাট অ্যাকচুয়ালি এক না। মূল অপরাধ হলো 121, আর 121-এর ষড়যন্ত্র করছে 121 কতে। তাহলে এই ষড়যন্ত্রটা ভিতরে বাইরে গোল দিছি না, ষড়যন্ত্রটা বাংলাদেশে বসে হতে পারে, বহির্বিশ্বে হতে পারে। বুঝতে পারছেন? তাহলে শাস্তি কি হবে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস, যা অনধিক আন্ডারলাইন করবেন 10 বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই জায়গায় সর্বোচ্চ সাজা কি যাবজ্জীবন কারাবাস, অথবা যাবজ্জীবন কারাবাস যদি কাউকে না দেয় তাহলে কারাবাস হতে পারে। কারাবাসের মেয়াদ হবে সর্বোচ্চ কত 10 বছর, একদিন থেকে শুরু করে 10 বছর, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে এই জায়গায় সর্বোচ্চ শাস্তি কি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড। বুঝতে পারছেন? আচ্ছা, 122 লেস ইম্পর্টেন্ট, তেমন বেশি গুরুত্বপূর্ণ না, বাট একটু পড়ে যায়। দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র ইত্যাদি সংগ্রহ করুন। যুদ্ধ এখনো ঘোষণা করি নাই, বা যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র মাত্র কি নেওয়া শুরু করছি, সংগ্রহ করা শুরু করছি, তাহলেও সাজা 122 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস, যা 10 বছরের বেশি হবে না এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। একই, যাবজ্জীবন বা 10 বছর। 123 লেস ইম্পর্টেন্ট, এমনি একটু দেখে যায়। দেখেন, যুদ্ধ যুদ্ধ সুগম করার উদ্দেশ্যে ষড়যন্ত্র গোপন করুন। আচ্ছা, 123 পড়া লাগবে না, 124 কতে চলে আসি, আসেন। 124 ক, রাষ্ট্রদ্রোহিতা সেডিশন, নিচে 3টে স্টার দেন, বিবিআই প্রশ্ন আসে এখান থেকে। রাষ্ট্রদ্রোহিতার ইংরেজি কি, সেডিশন। কি বলেন, সেডিশন। আচ্ছা, হ্যাঁ, তো সেডিশনের সাজা কি আমরা একটু দেখি। দেখেন, রাষ্ট্রদ্রোহিতা কি এটা তো আমরা জানি, জানি না? কার বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত ভাবে বলা লেখা, রাষ্ট্র না সরকার, রাষ্ট্র নাকি সরকার, সরকার। দেখেন, তো তাহলে আহ আমরা এই যে যে ক্লাস রেকর্ড থাকে, নাম বলেন না, পরে রাষ্ট্রদ্রোহিতার মামলা সবাই মিলিয়ে দেবে না। দেখেন, আচ্ছা, তাহলে রাষ্ট্রদ্রোহিতা দেখি, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো, আন্ডারলাইন পয়েন্ট, স্বল্প মেয়াদ যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা কারাবাস সহ গোল দিবেন যা 3 বছর পর্যন্ত হতে পারে, যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা অর্থদণ্ড সহ। প্যাসের কথা, বাট আমি ব্যাখ্যা দিই, শোনেন। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন দণ্ড। আর যদি কাউরে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়, তাহলে তার সাজা হতে পারে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড। কত বলেন? যদি কাউকে সাজা দিবে যাবজ্জীবন কারাদণ্ড, যদি রাষ্ট্রদ্রোহিতার জন্য কাউকে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়, তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে কত, 3 বছর। এই যে 3 বছর পর্যন্ত হতে পারে, এবং যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা অর্থদণ্ড সহ। রাষ্ট্রদ্রোহিতার নিচে একটু লেখেন যে আমল অযোগ্য অপরাধ, নিচে লেখেন আমল অযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ লিখছেন। এবং নিচে আর একটু লেখেন, শুধুমাত্র সিআর মামলা হবে। সিআর মামলা বুঝেন তো, নালিশি মামলা, শুধুমাত্র নালিশি মামলা হবে। দেখেন, পরীক্ষার হলে আপনারা বিভ্রান্ত করবে, আপনিও ভাববেন যে রাষ্ট্রদ্রোহিতা যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে তো এটা অবশ্যই আমলযোগ্য অপরাধ। বাট এটা আমলযোগ্য অপরাধ না। আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ কাকে বলে আমি একটু মনে করাই দিই। যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তারে বলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, তারে বলে কি,
আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। এখন আমি বুঝবো কিভাবে কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য? এটা বলা আছে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে গেলে দণ্ডবিধির যত অপরাধ আছে দেখবেন এটা আমলযোগ্য নাকি আমল অযোগ্য ওখানে লেখা আছে। তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, বাট এই ক্ষেত্রে পুলিশ রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। তার মানে এই জায়গায় জিআর মামলা হবে না, এই মামলা হবে কি মামলা? জিআর মামলা। তাও সরকার যারে অনুমতি দিবে সে যে দায়ের করলে তারপরে আমলি নিবে। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আমলযোগ্য নাকি আমল অযোগ্য, রাষ্ট্রদ্রোহিতার মামলা কি মামলা হবে? বুঝছেন? আমাদের সাবেক চিফ জাস্টিস এবিএম খায়রুল হক, ওনাকে কিছুদিন আগে গ্রেফতার করছে এবং ওনার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে। তাহলে ওইটা ওই মামলা থানায় হয় না, রাষ্ট্রদ্রোহিতার মামলা সর্বদাই কোর্টে। আচ্ছা, 125 ধারা দেখেন, বাংলাদেশের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ, এটা আন্ডারলাইন করেন, মৈত্রী বন্ধনে আবদ্ধ কোন এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমাদের বাংলাদেশের সাথে কিছু কিছু দেশ আছে যেগুলো মৈত্রী বন্ধনে আবদ্ধ, যাদের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। এখন সুসম্পর্ক খালি মুখে বললে হয় না, মৈত্রী এটা ধরেন সরকার গেজেট আকারে প্রকাশ করে যে আমাদের মৈত্রী দেশ কে কে। ভারত মৈত্রী দেশ, শ্রীলঙ্কা মৈত্রী দেশ, কিন্তু মিয়ানমার কিন্তু মৈত্রী দেশ না। যাই হোক, তাহলে আপনি যদি বাংলাদেশের থেকে যদি বাংলাদেশের মৈত্রী বন্ধনে আবদ্ধ কোনো এশীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন, মানে আপনি আছেন বাংলাদেশে কিন্তু যুদ্ধ করতে যাচ্ছেন ভারতের বিরুদ্ধে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে 125 ধারায়। সাজা দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড যার সঙ্গে জরিমানা যোগ করা যেতে পারে, বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, যার সঙ্গে জরিমানা যোগ করতে পারে, বা অর্থদণ্ড। এতে এই কথাটার অর্থ হলো হয় আপনার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড, আর যদি যাবজ্জীবন কারাদণ্ড না হয় তাহলে কারাদণ্ড হবে সর্বোচ্চ কতদিন? 7 বছর। বুঝছেন? 128-29 BBI, সরকারি কর্মচারী তারা, পুরোটা আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারী তারা স্বেচ্ছাকৃতভাবে, এটা গোল্ডেন, স্বেচ্ছাকৃতভাবে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধ অপরাধে কারারুদ্ধ বন্দীকে পালিয়ে যেতে দেওয়া। যাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধ অপরাধে, এরকম কাউকে আপনি পালিয়ে যেতে দিচ্ছেন একজন সরকারি কর্মকর্তা ইচ্ছায়, ধরেন জেলখানায় ছিল যুদ্ধ অপরাধের আসামি, জেলার তারে পালাই দিতে দিছে। আগে হতো না জেল থেকে পালাই যাওয়ার, এখন সাম্প্রতিক সময়ে দেখা যায় অমুক জায়গা অমুক জায়গা থেকে পালাই গেছে। তাহলে স্বেচ্ছাকৃত ভাবে যদি আপনি রাষ্ট্রবিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধের কোন আসামিকে পালিয়ে যেতে দেন, তাহলে আপনার ওই সরকারি কর্মকর্তার সাজা কি হবে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ গোল দিবেন 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে সকল আসামি না কিন্তু, খুনের আসামিরে দিলে হবে? খুনের আসামিরে যদি পালাই যেতে দেয় 128 হবে না? রাষ্ট্রবিরোধী আর একটা হলো যুদ্ধ অপরাধ, রাষ্ট্রবিরোধী আর যুদ্ধ অপরাধ। 129 দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক গোল দিবেন অবহেলা পূর্বক যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়া। 128 আর 29-এর মধ্যে একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে। 28-এর কাজটা করছে ইন্টেনশনালি, ইচ্ছা করে, আর 29-এর কাজটা করছে অবহেলা করে। অবহেলা মানে দেন ঘুমাইছে, বা ইচ্ছা ছিল না কিন্তু তার অবহেলা ছিল। সেই ক্ষেত্রে সাজা দেখেন, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ আন্ডারলাইন করবে 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 3টে স্টার দিন এই সাজার নিচে, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। দেখেন, আমাদের দণ্ডবিধিতে এই 129 ধারার সাজা একটা ব্যতিক্রম ধর্মী সাজা। কেন? কারণ দণ্ডবিধিতে 3 বছর কারাদণ্ড যে বিনাশ্রম, এটা আর কোথাও নাই। নর্মালি 3 বছর কারাদণ্ড হয় যে কোনো বর্ণনার, মানে হয় সশ্রম না হলে
বিনাশ্রম, কিন্তু এই একটা জায়গায় 511টা ধারার মধ্যে এই একটা ধারা যেখানে বলা আছে বিনাশ্রম কারাদণ্ড কত, বিনাশ্রম কারাদণ্ড কত বছর, 3 বছর। তো তাহলে যে জিনিস আবার মনে রাখতে হবে, যুদ্ধবন্দীকে বা রাষ্ট্রবিরোধী অপরাধের আসামিকে স্বেচ্ছায় পালিয়ে যেতে দিলে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর, 128। আর যুদ্ধবন্দীকে যদি অবহেলার কারণে পালিয়ে যায় তাহলে 129-এ সাজা কত, বিনাশ্রম বিনাশ্রম কত বছর, 3 বছর, বিনাশ্রম কারাদণ্ড 3 বছর। বুঝতে পারছেন? তো তাহলে আমাদের এখানে যে ধারাগুলো ইম্পর্টেন্ট, 121, 121 ক, 124 ক, 128, 129। আপনার নাম কি? জি, লালন। পড়তে আসছেন? আপনাদের পরিচিত? ও আচ্ছা আচ্ছা, বসেন। আমরা চলে আসি, দেখেন জেনে রাখা ভালো, দণ্ডবিধির 121 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস। গোল্ডেন 1870 সালে রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয়। কত সালে? দণ্ডবিধি কত সালের আইন? 1860। অর্থাৎ যখন 1860 সালে দণ্ডবিধি প্রণয়ন করা হয় ওই মুহূর্তে রাষ্ট্রদ্রোহিতার ধারাটা ছিল না, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য করা হয় কত সালে? 1870 সালে। এখানে একটু দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 196 ধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ দণ্ডবিধির 127 ধারা বাদে কোনো আদালত আমলে নিবে না। এটা আন্ডারলাইন করেন, সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কোনো আদেশ অনুসারে অভিযোগ দায়ের তারা। দেখেন, আমি আপনি গিয়ে যদি একজনের বিরুদ্ধে নালিশি মামলা করতে যাই রাষ্ট্রদ্রোহিতার, আমলে নিবে না। রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আমলে নিতে পারে যদি সরকার নির্দেশ দেয় বা সরকার কাউকে ক্ষমতা দিছে যে তুমি যে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা দায়ের করো, তাহলে আমলে নিবে। বুঝছেন? কারণ সরকার নির্দেশ দিল গোপালগঞ্জের ওসি সাহেব রে যে আপনি যাইয়ে অমুকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ফাইল করেন, তাইলে হবে। কিন্তু আমি আপনি গিয়ে যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে যাই তাহলে হবে না। বুঝতে পারছেন? এবং এই কথাটাই বলা আছে ফৌজদারি কার্যবিধির 196 ধারায়। আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়ছিলাম, আমি একটু আপনার মনে করায় দিই, নর্মালি ফৌজদারি মামলা যে কেউ করতে পারে। ধরেন এই জায়গায় একটা খুন হয়েছে, এই খুনের মামলায় যে খুন হয়েছে তার আত্মীয় স্বজন হতে করতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। বাট কিছু কিছু মামলা আছে, এই মামলাগুলো নির্দিষ্ট করে ওই ব্যক্তিকেই দায়ের করতে হবে, ওই ব্যক্তি দায়ের না করলে কখনোই আমলে নিবে না। এই মামলাগুলোর কথা বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারায়। এ জায়গায় নাই, আগের পড়া বলতেছি। 195 ধারায় বলা আছে সরকারি কর্মকর্তার সাথে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে ওই মামলা সরকারি কর্মকর্তাকেই করতে হবে, অন্য কেউ করলে হবে না। কিভাবে, আমি একটা উদাহরণ দিই। ধরেন কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে 144 জারি করলো। 144 জারি করে কে বলেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারণ আপনারা কে কেউ জানেন, যারা কোর্ট থেকে আসছেন ওনাদের বলি যে 144 ভঙ্গ করলে কি হয়? এই জায়গায় যারা আছেন তারা চুপ থাকেন, কোর্টে যারা আছেন আপনারা কি কেউ জানেন যে 144 ধারার আদেশ ভঙ্গ করলে কি হয়? কি পড়া দিলাম আর এইটা কি? 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারার মামলা হবে। দণ্ডবিধির কত ধারা? 188 ধারা। এবং এই মামলা কে করবে? এই মামলাটা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিছে তাকেই করতে হবে, অন্য কেউ করলে হবে না। ওই জায়গায় সাজা আছে 1 মাস 500 টাকা, 6 মাস 1000 টাকা। বুঝছেন? তাহলে 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়। ওই মামলাটা কাকে করতে হবে? যে আদেশ দিছে তাকে। উনি ছাড়া আমি আপনি গিয়ে বা অন্য কেউ যদি করে আমলে নেওয়া
যাবে না, এই কথাটাই বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। বুঝছেন? সেম কথা আমি একটু বলি। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 145 ধারা মামলা করেন, 145 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে কি হবে? কিছু করেন আপনারা, উকিল সাহেবরা কি করেন? 145 ধারার আদেশ দিয়েছে, এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ ভঙ্গ করছে, এখন কি হবে? ভঙ্গ করে না হরমেশা? ভঙ্গ করে। এখন আপনারা কি করেন? ক্লায়েন্টটা কি রিলিফ দেন বলেন? দরখাস্ত করলেন কিন্তু আদেশ যে ভঙ্গ করলো সেটার জন্য কি হবে? সেই ক্ষেত্রেও মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়। যদি কেউ 188 ধারার দরখাস্ত ভঙ্গ মানে 145 ধারার যদি কেউ আদেশ দিছিল ম্যাজিস্ট্রেট, ওই আদেশটারে সে ভঙ্গ করছে, তখন ওই যে ভঙ্গ করছে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারা। এই মামলাটা কে দায়ের করবে? যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেট। এখন যে ম্যাজিস্ট্রেট আদেশ দিছে তার কি ঠেকা পড়ছে মামলায় ইতিহার কোর্টে যায় করবে? তারে তো এখন তারে ঠেকা পড়ে নাই, বাট তারে ঠেকানোর জন্য আমার পদক্ষেপ আছে। তারে যাই আমার দরখাস্ত দিতে হবে তার ফৌজদারি কার্যবিধির 476 ধারায়, যে আপনি অমুক আদেশ দিছিলেন, আপনার আদেশ ভঙ্গ করছে, এখন আপনাকেই মামলা করতে হবে। ফৌজদারি কার্যবিধির 195 ধারায় এই কথা বলা আছে। আপনি যদি মামলা না করেন এই মামলা আমলে দিবে না। ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও করে নাই, আপনার দরখাস্ত না মঞ্জুরও করে নাই, না মঞ্জুর করে নাই, তাহলে উনার বসকে জেলা ম্যাজিস্ট্রেট তার কাছে যে দরখাস্ত দিতে হবে ফৌজদারি কার্যবিধির 476 কতে, যে আপনার অমুক মামলা করে না, এবার আপনি করেন। উনিও যদি না করে তাহলে দায়রা জজের কাছে আপিল করতে হবে 476 খ ধারায়। 476 খ। তাহলে এই হলো, এক জিনিসের জায়গায় অনেক কথা চলে আসছি। তাহলে 195-তে সরকারি কর্মকর্তাকে মামলা করতে হবে, 196-তে বলছে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে সরকারের নির্দেশে, যে নির্দেশ দিছে সে। 197-তে বলছে ফৌজদারি কার্যবিধির যে জজ বা সরকারি কর্মকর্তা এদের বিরুদ্ধে আমরা যে মামলা করতে পারি, বাট এটা আমলে নেওয়া হবে না, সরকারের অনুমতি। 198-তে বলছে দ্বিগামিতা, দুই বিয়ে করে চুক্তিভঙ্গ, মানহানি, এই মামলাগুলো সংক্ষুব্ধ ব্যক্তিকে করতে হবে। ধরেন যদি কারো নামে মানহানি করে বা চুক্তি দ্বিগামিতা, একজন ব্যক্তি দুই বিয়ে করছে, তাহলে যে সংক্ষুব্ধ তার মামলা করতে হবে, অন্য কেউ মামলা করলে হবে না। আর 199 এটা বলছিল অ্যাডাল্ট্রি বা যেটা আমরা বলি ব্যভিচার, পরকিয়া, 497 দণ্ডবিধি 497 ধারার মামলা। এই মামলা স্বামী ছাড়া কেউ করতে পারবে না। স্বামী যদি বিদেশে থাকে তাহলে স্বামীর অবর্তমানে করবে তার যার কাছে ছিল সে। পাড়া প্রতিবেশী যে অ্যাডাল্ট্রির মামলা করলে আমলে নেওয়া হবে না। তাহলে এত কথা বলার মূল কারণ হলো একটা কথা বলা, যে দণ্ডবিধির মামলা এই 100 মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকার অনুমতি না দিলে আমলে দিবে না। এই হলো কথা। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন। আচ্ছা, আমি আমি আপনারা তো ইয়া করেন এই যে ধরেন, এটা জানেন কিনা, আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন একবার একজন মিথ্যা সাক্ষ্য দিছে না? মানে কোর্টে এরকম ঘটে না যে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে ধরা পড়ছে একটা মামলায়, বা জাল দলিল দেখাইয়া ধরা পড়ছে, তখন ওই মামলার ফলাফল যা হোক না কেন, কারণ ফৌজদারি মামলা হোক দেয়ানি মামলা যাই হোক না কেন, ওইটা হলো পরের বিষয়, কিন্তু এই যে যে জাল দলিল দেখাইছে বা এই যে যে মিথ্যা সাক্ষ্য দিছে, ওইটা একটা নতুন অপরাধ হইছে। তাহলে ওই জাল ধরেন আমাদের উদাহরণস্বরূপ আমি বলি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা পড়ছে, সগীর সাজা আসছে, বাট অ্যাকচুয়ালি তার নাম সগীর না, সে ধরা পড়ছে। এখন এর বিরুদ্ধে তো মিথ্যা সাক্ষ্যদানের মামলা হবে, কে করবে? হ্যাঁ, উনি বাদী হবে কেমনে, মানে কোথায় কোন উকিল সাহেব করতে পারবে কিনা? উকিল সাহেব করতে পারবেন এটা জানেন, কিন্তু উনারই যে করতে হবে সরকার, মানে চিফ স্যার করে বা চিফ স্যার অনুমতি ক্রমে পেশকার সাহেব করে, যেহেতু চিফ স্যার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, ওনার অনুমতি থেকে আরেকজন করছে। বাট এই বিধানটা আছে কোথায়? এই ফৌজদারি কার্যবিধির 195। 195। আর অনেক সময় এরকম হয়, অনেক সময় বাস্তব পরিস্থিতি এরকম আছে যে ধরেন আদালতে একটা মিথ্যা জাল দলিল এক পক্ষ দেখাইছে বা মিথ্যা সাক্ষ্য দিছে, এখন আদালত
তো চিফ স্যার যদি নিজে ইচ্ছায় মামলা না করে, উনি চুপচাপ আছে, উনি মামলা করতেছে না, বা ওই আদালতের ওই ম্যাজিস্ট্রেট মামলা করতেছে না, তাহলে করবেন কি? ওই বিচার করবে, বাট করতেছে না, তখন যায় ওনার কাছে ফৌজদারি কার্যবিধি 476-এর দরখাস্ত দিতে হবে যে আপনিই করবেন, এটা আপনারই করার কথা। আপনি যদি না করেন, আপনার উপরের আদালতে গিয়ে নালিশ করব, সেও যদি না করে, তাহলে যাব কোথায়? হাইকোর্টে। মামলা আপনার করাই লাগবে। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য পেনাল কোড 1860 অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো ড্যাশ: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রপতির বিরুদ্ধে অবজ্ঞা, রাষ্ট্রের প্রতি অবজ্ঞা, সরকারের প্রতি বিদ্বেষ। যারা মোটামুটি পড়ালেখা মানে যে করেন নাই, তাহলে এই ক খ গ এর মধ্যে একটা দাগাবেন যে রাষ্ট্রদ্রোহিতা তো মিল আছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবজ্ঞা বা রাষ্ট্রপতি বা এটা, বাট অ্যাকচুয়ালি উত্তর হবে কোনটা? সরকারের প্রতি বিদ্বেষ। 2 নাম্বারটা দেখেন, রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কি? যাবজ্জীবন। যদি বলতো রাষ্ট্রদ্রোহিতার সর্বনিম্ন কারাদণ্ড কি, তাহলে এখানে উত্তর হতো কত? 3 বছর। বুঝতেন? আচ্ছা, এই জায়গায় মানে উত্তর অ্যাকচুয়ালি আপনার ঘ না হয়ে এই প্রশ্নের উত্তর ক ই হওয়া উচিত। বুঝতে পারছেন? কারণ এই জায়গা বলছে সর্বোচ্চ কারাদণ্ড কি। যদি বলতো সর্বোচ্চ শাস্তি, তাহলে উত্তর হতো যাবজ্জীবন দণ্ড। আর বলছে সর্বোচ্চ কারাদণ্ড কি, তাহলে উত্তর হবে 3 বছর। কারণ যাবজ্জীবন কারাদণ্ড একটা সাজা, আর শুধু কারাদণ্ড আর একটা সাজা। দণ্ডবিধির 53 ধারায় 5 প্রকার সাজা সম্পর্কে বলছে: সবার উপরে মৃত্যুদণ্ড, তারপর যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে কি কারাদণ্ড, তারপর হলো সম্পত্তি বাজেয়াপ্ত, তারপর হলো অর্থদণ্ড। এটা উত্তর ক করে দেন, ক। আমরা যাবজ্জীবন কারাদণ্ড নিব না, ক লেখেন। হুম, এটা 3 বছর করেন। কে সে তানভীর? যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু, আনটিল ডেথ। জি। দ্য পেনাল কোড, পরে প্রশ্নটা দেখেন। দ্য পেনাল কোড 1860-এর কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান আছে? কত অধ্যায়? ষষ্ঠ। কোন প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে করেন। বলেন, জোরে কথা বলেন, জোরে। বলেন। জি। জি। যাবজ্জীবন কারাদণ্ড হতো। জি। বুঝছেন? প্রশ্ন আছে কোনো আপনার? বলেন। বুঝি নাই। 10টা কষ্ট মামলায়, তাই? হ্যাঁ, যাবে, সমস্যা নাই। মেইনলি ওই মামলাটা হইছে অস্ত্র আইনে, ওই জায়গায় দণ্ডবিধির 122 যোগ করা যাবে, সমস্যা নাই। সবাই সই করছে? স্যার হ্যাঁ, বলেন বলেন, ফারজানা বলেন। স্যার রাষ্ট্রদ্রোহিতা এটা কি আমল অযোগ্য অপরাধ স্যার? হ্যাঁ, আমল অযোগ্য, লিখে দিছি, আমল অযোগ্য। জি স্যার। পিছনে করছে কিনা অন্যরা করছে? আচ্ছা, সমস্যা নাই, বসেন। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্ন পড়ি, দেখেন। 1 নাম্বার প্রশ্ন, দ্য পেনাল কোড 1860-এর 121 ধারায় নিম্নলিখিত কোনটি শাস্তিযোগ্য না? আমরা ওই জায়গায় জানি ঘোষণা, উদ্যোগ আর সহায়তা, এইগুলা শাস্তিযোগ্য। তাহলে শাস্তিযোগ্য না কোনটা? ষড়যন্ত্র করা। ষড়যন্ত্র করার শাস্তি বলছে কততে? 121 কতে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই সবগুলো প্রশ্ন মুখস্থ করে ফেলবেন নাকি? না, প্রশ্ন মুখস্থ করবেন না, জীবনেও মুখস্থ করবেন না। এই যে যে আলোচনা করলাম, এই আলোচনা
ইয়া করবেন। আমি একদিন ক্লাসে এসে ওই এর আগের বার জিজ্ঞেস করছি যে আহ, ভালো লাইন আছে, কয়েক লাখ টাকা করে লাগবে, কার কার সামর্থ্য আছে আপনারা? তো সবাই মোটামুটি খুশি হয়েছে, যে বলছে যে কয়েকজন বলছে, বললাম যে আপনারা এখনই ক্লাস থেকে বের হয়ে যান, কারণ লাইন গার্ডের পড়া তো এই জায়গা হয় না। এই জায়গা হচ্ছে আমরা পরিশ্রম করব, ইনশাল্লাহ আল্লাহ ফল দিবে। তাহলে এই যে যেরকম ওই যে তালে তালে বললেন যে আহ কার কার মুখস্থ করবেন, অনেকে বলছেন স্যার করব, বাট অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এবং আপনি তাহলে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার, যে তাহলে এত এত ধারা এগুলা আমি কিভাবে মনে রাখবো? আচ্ছা, এগুলা মনে রাখবেন স্বয়ংক্রিয়ভাবে। স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয়তা মানে হলো যে ধরেন আপনার মাথার উপরে যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের নাম তো আপনি পাগল না হওয়া পর্যন্ত ভুলবেন না। ইভেন পাগল হইলেও মনে থাকে যে এটা কি ফ্যান। এই যে যেটা বসছেন এটার নাম কি? বেঞ্চ বা টেবিল। এই যে ল্যাপটপ, মোবাইলে জুমে ক্লাস করতেছেন, ফেসবুকে আইডি খুলতেছেন, কল করতেছেন, এগুলা কোনো জায়গা থেকে ট্রেনিং নিছেন না। এই জিনিসগুলো আপনার মানে প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়ে গেছে। তাহলে পড়াটাও প্রকৃতির স্বাভাবিক নিয়মে হবে, বাট আপনার শুধু যেটা দায়িত্ব বারবার রিডিং পড়া। আমি পড়াইছি, বারবার দেখবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা, এবং বুঝবেন। 8 নাম্বার প্রশ্নটা পড়েন। 8 নাম্বার আমি পড়ি, দেখেন, রাষ্ট্রদ্রোহিতা অপরাধের শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড বা 3 বছর মেয়াদী কারাদণ্ডের সাথে অর্থদণ্ড। 9 নাম্বারটা দেখি, রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে কত সালে অন্তর্ভুক্ত করা হয় বলেন? 1870। এগুলা সব এমনি পারি না, যে আলোচনা করছি তাতে তো এই প্রশ্ন সব এমনিতেই পারি। 11 দেখেন, রাষ্ট্রদ্রোহিতা সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ দণ্ডবিধির 127 ধারা বাদে কোন আদালত আমলে নিবে না সরকারের পূর্ব অনুমতি ছাড়া। তো এই ছিল আমাদের রাষ্ট্রবিরোধী অপরাধ। 121 থেকে কত ধারা পর্যন্ত বলেন? 130। কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। তার ভিতর সব ধারা পড়া লাগবে না। 121, 121 ক, 124 ক, 128, 129 এই করা পড়বেন। ধন্যবাদ, আপনি প্রশ্ন করছেন, আরেকবার করেন। এই যে মাইক্রোফোন নেন, তারপরে বলি। আমরা স্যার এতক্ষণ আলোচনায় বারবার 127 ধারা বাদে আপনার এই যে 127 ধারা প্রথমত আমাদের পড়া লাগবে না, তারপরে আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, 127 ধারায় আছে যে এই 27 বাংলাদেশের 127 যে ধারা কি? প্রত্যেকটি শক্তির বিরুদ্ধে যে যুদ্ধ করছি, শুধু যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে তাদের দেশের থেকে যদি আমি লুটপাট করে কিছু আনি, সেটা শাস্তিযোগ্য অপরাধ 127 ধারায় 7 বছর সাজা। ধরেন ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে ভারতের কলকাতা থেকে আমরা অনেক জিনিসপত্র নিয়ে আসছি, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে 127 ধারায়। আর এই 127 ধারার মামলা যে কেউ করতে পারে, এই জায়গায় সরকারের পূর্ব অনুমতির দরকার নাই। এ হলো কথা। আচ্ছা, আমরা চলে আসি গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ, ধারা 141 থেকে 160। অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্রাঙ্কুইলিটি। দণ্ডবিধির 141 থেকে 160 ধারা পর্যন্ত, 160 গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে গোল দিবেন, 3টি ভাগে ভাগ করা যায়। 59টা 60 করেন। এটা অষ্টম, এটা অধ্যায় দরকার নাই। মাঝে সপ্তম একটা গেছে, ওই যে সৈনিক নাবিক সম্পর্কিত, আর এটা হচ্ছে অষ্টম। আচ্ছা, তো তাহলে হ্যাঁ, 141 থেকে 160 এই 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 ধারাগুলোতে ওর 3টা অপরাধ বলছে। দেখেন কি কি। একটা হলো বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি। একটা দেখেন দাঙ্গা বা রায়োটিং, ইংরেজি মনে রাখতে হবে। বেআইনি সমাবেশের ইংরেজি কি? আনলফুল অ্যাসেম্বলি। দাঙ্গার ইংরেজি কি? রায়োটিং। মারামারির ইংরেজি কি? অ্যাফ্রে। এই 3টা অপরাধ 141 থেকে
160 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি যে বেআইনি সমাবেশ আসলে কাকে বলে। আনলফুল অ্যাসেম্বলি আমি আগে একটু বুঝাই, তারপরে এখানে পড়াচ্ছি বেআইনি সমাবেশ কাকে বলে। ধরেন 5 বা ততোধিক ব্যক্তি যদি কোথাও একত্রিত হয় সেটার বলে সমাবেশ, লফুল অ্যাসেম্বলি। এই যে আমরা এখানে 5-এর অধিক ব্যক্তি আছি, এটা একটা সমাবেশ, এটা লফুল অ্যাসেম্বলি। বাট 5 বা ততোধিক ব্যক্তি 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য বলছে, এই 5টা সাধারণ উদ্দেশ্যের যদি যে কোনো একটা করে তখন ওই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। তো খুব সহজভাবে বললে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে তখন সেই সমাবেশটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। আমরা সবাই একত্রিত হয়ে ওই পুলিশ কাউরে গ্রেফতার করতে আসছিল, পুলিশকে গ্রেফতার করতে দেই নাই, কি করছি? বেআইনি সমাবেশ। ওই বাধা দিছি, বাধা দেওয়াই তো একটা বেআইনি কাজ। আর 5 বা ততোধিক ব্যক্তি বাধা দিলে মানে একটা বেআইনি কাজ করছি, তাহলে ওটা কি? বেআইনি সমাবেশ। বুঝতে পারছেন? 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে গাড়ি মানে একজন যদি একজন যদি একটা কাজ করতে বাধ্য করছি, অ্যাকচুয়ালি সে কাজটা করতে বাধ্য না, তাহলে এটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। তাহলে সহজ কথা হলো যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো অপরাধ করে তখন ওই সমাবেশটা হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। এই যে দেখেন, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞায়িত শব্দটা বলতেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 141 ধারায়। আন্ডারলাইন করবেন, 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত কোনো সাধারণ উদ্দেশ্য থাকে। তো সাধারণ উদ্দেশ্য কি কি এটা আগে আমরা একটু পড়ি, শর্ত সমূহ দেখেন। আগে শর্ত সমূহ যদি দেখি, সর্বনিম্ন 5 বা 5-এর অধিক সদস্য থাকতে হবে। সমাবেশের উদ্দেশ্য অবশ্যই 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য সমূহের যে কোনো একটি হতে হবে। 141 ধারায় উল্লেখিত কোনো অপরাধ সংগঠন করা যদি উক্ত 5 বা ততোধিক ব্যক্তির উদ্দেশ্য না হয় সেক্ষেত্রে উক্ত সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে না। এখন সাধারণ উদ্দেশ্য 5টা কি এটা আমরা একটু দেখব। সাধারণ উদ্দেশ্য সমূহ বা কমন অবজেক্টস, দণ্ডবিধির 141 ধারায় যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে। এই সাধারণ উদ্দেশ্য সমূহ মূলত অপরাধজনক কার্য। 141 ধারায় বলতেন 5 ধরনের সাধারণ উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 141 ধারায় কয় ধরনের সাধারণ উদ্দেশ্য আছে? 5 ধরনের। নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য নিয়ে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ মর্মে গণ্য হবে, যথা 1, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে। সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করতে, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া আপনি যদি এমন কোনো কাজ করেন সরকারের ভয় দেখান বা সরকারি কর্মকর্তারে ভয় দেখান তখন ওই সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। 2 নাম্বার দেখেন, আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। ধরেন এইচএসসি পরীক্ষা হচ্ছে, আমরা 20 জন গিয়ে এসএসসি পরীক্ষা ভঙ্গ করে দিছি, যে জায়গায় কোনো পরীক্ষা হবে না, তাহলে আইনগত প্রক্রিয়া বলবৎকরণে কি দিছি? বাধা দিছি। এটা কি সমাবেশ? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন ক্ষতি। ক্ষতি মানে হলো আমরা একটা গাড়ি পোড়াই ফেলাইছি, গাড়ি ভাঙছি, টায়ার পোড়াইছি, এটা হলো ক্ষতি। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি টায়ার পোড়ান, একজনের ক্ষতি করছেন, কি হবে? বেআইনি সমাবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ মানে হলো কারো বাড়িতে কারো জায়গায় তার অনুমতি ছাড়া প্রবেশ করা। আমরা যদি এই সবাই মিলে একজনের বাড়িতে অনুমতি ছাড়া প্রবেশ করি আমরা কি করছি? বেআইনি সমাবেশ। বা অন্যান্য অপরাধ সংগঠন অথবা অন্য যে কোনো অপরাধী আপনি করেন না কেন হয়ে যাবে বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে, এটার অর্থ কি? আমরা সবাই মিলে গিয়ে নির্মলের বাসা থেকে নির্মলরে বের করে দিছি, তাহলে কি করছি? বেআইনি সমাবেশ। নির্মল সাবধান। আচ্ছা, এরপরে আমরা আসি অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে কাজ করতে বাধ্য না। একজন ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তা করতে বা যে কাজ করতে অধিকারী তা করা হতে বিরত থাকতে বাধ্য করা। মানে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য ছিল,
তারে আমরা বাধা দিছি যে তোমার এটা করতে আমরা দিব না, দেয়নি সমাবেশ। আবার একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য ছিল না, কিন্তু তারে ভয় দেখায় তারে দিয়ে ওই কাজটা করাইছি, এটাও কি বেআইনি সমাবেশ। বুঝতে পারছেন? তো তাহলে খুব সহজে যদি বলি যে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়। 141 ধারায় বলছে 5 বা ততোধিক ব্যক্তি। 141 ধারায় সাধারণ উদ্দেশ্য আছে কয়টা? 5টা। 5টার যদি যে কোনো একটা করে তাহলে সেই সমাবেশকে বলা হবে কি? বেআইনি সমাবেশ। জেনে রাখা ভালো। দেখি দেখেন যে বেআইনি সমাবেশের জন্য সর্বনিম্ন 5 জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। নির্মল, বলেন তো বেআইনি সমাবেশের জন্য সর্বোচ্চ কয়জনের লাগবে? সর্বোচ্চ কোনো সীমা এখানে বলে নাই, সর্বোচ্চ 1000 কোটিও হতে পারে। হ্যাঁ, দণ্ডবিধির 141 ধারায় 5 ধরনের উদ্দেশ্যকে সাধারণ উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কয় ধরনের? 5 ধরনের। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দেখেন, পেনাল কোড 1860 এর কোন ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে? কোন ধারায়? 141 সংজ্ঞা দিছে। পেনাল কোড 1860 অনুযায়ী সর্বনিম্ন কতজনের অংশগ্রহণে বেআইনি সমাবেশ হতে পারে? কয়জন? 5 জন। যদি সর্বোচ্চ বলতো সীমা নাই, বাকিগুলা একই। এখন আমরা এখানে একটা দেখেন 149 ধারা সাধারণ উদ্দেশ্য প্রয়োগ সংক্রান্ত নীতি। দেখেন, ফৌজদারি মামলা যখন দায়ের করা হয় দুইটা ধারার প্রয়োগ সবচেয়ে বেশি, একটা হলো 34 আর একটা হলো 149। তো আপনারা যারা বিগত ক্লাসগুলো করছেন তারা অলরেডি জানার কথা যে কখন 34 হবে আর কখন 149 হবে। এই দুইটা ধারাই হচ্ছে আপনার যৌথ দায়ের নীতি। আগে 149টা আমি একটু বুঝাই। 149 হলো যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের যে দায়, তারা কে কতটুকু দায়ী হবে, এই দায়ের বিধানটা বলছে 149-এ। ধরেন বেআইনি সমাবেশের সদস্য হিসেবে আমরা বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করছি, 100 জন ছিলাম, 50 জন ভাঙচুর করতে, 50 জন ওদের সাথে ছিলাম। আমাকে ভাঙচুর করা লাগে নাই, বাট ওদের উদ্দেশ্যের সাথে আমার উদ্দেশ্য কি ছিল? এক ছিল। তো তাহলে ওই যারা ভাঙচুর করছে আর যারা সাথে ছিল সবাই সমানভাবে দায়ী হবে। 149-এ জি, হ্যাঁ বলতেছি, শুনেন আগে। নূর আলম খান, শুনেন, সাধারণ উদ্দেশ্য মানে বলতেছে যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এই কথাটা বলছে কততে? 149। এখন 34-এ কি বলছে সেটা শুনেন। 34-এ বলছে সাধারণ অভিপ্রায়, 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। ওই অপরাধটাতে তাদের সবার সমান অংশগ্রহণ দরকার, সবাই এক জায়গায় উপস্থিত না হলেও সমস্যা নাই। কেমনে আমি একটু উদাহরণ দিই, শুনেন। ধরেন 4 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা করেছে যে আমরা অগ্রণী ব্যাংক চুরি করব। তো তাদের প্রি প্ল্যান মতো অগ্রণী ব্যাংকে শীত কেটে 2 জন ঢুকছে, বুঝছেন? আর একজন হচ্ছে অগ্রণী ব্যাংক থেকে 100 মিটার দূরে সে পাহারা দিচ্ছে যে কেউ আসে কিনা রাতের বেলা। আর আরেকজন আছে থানার কাছে যে খোঁজ খবর দিলে কোনো পুলিশ আছে কিনা। তাহলে অপরাধটা টোটালি সমানভাবে অংশগ্রহণ করছে কয়জন? 4 জন, কিন্তু সবাই কিন্তু এক জায়গা নাই। 2 জন ভিতরে ঢুকছে আর 2 জন আছে আলাদা আলাদা 2 জায়গায়। তাহলে তাদের উদ্দেশ্য মানে তাদের পূর্ব পরিকল্পনা অনুসার পূর্ব পরিকল্পনা ছিল অপরাধটা চুরি মানে সংগঠিত হয়েছে। এখন তারা যে অপরাধটা করছে, মেইনলি অপরাধ করছে 380 ধারা, চুরি, ঘরে চুরি, ঘরে চুরি। এখন নর্মালি আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি চুরি সরাসরি করছে কয়জন? 2 জন সরাসরি করছে 2 জন, বাট বাকি 2 জনও কিন্তু এদের সাথে কি জড়িত, কারণ তারা প্রি প্ল্যানে ছিল এবং এই অপরাধটা অংশগ্রহণ করছে। তাই তাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। বুঝছেন? যদি এরকম হতো, শুনেন,
34 হলো একটা যৌথ দায়ের নীতি। 34 হচ্ছে হলুদের মতো তরকারি, হলুদ আছে না, হলুদ কিন্তু আমরা খিদা লাগলে হলুদ খাই না, হলুদ দেয় হচ্ছে তরকারিতে, তরকারির স্বাদ বৃদ্ধির জন্য। তো 34টা হলো এরকম, যদি এইভাবে চিন্তা করেন যে 4 জন ছিল না, 2 জনেই পরিকল্পনা করছে যে আমরা চুরি করব, 2 জনেই গিয়ে চুরি করছে, তাহলে এখন যদি 34 না থাকতো তাহলে মামলা হতো 2টা, ওর বিরুদ্ধে, করিমের বিরুদ্ধেও 380 ধারায় একটা, এর বিরুদ্ধেও 380 ধারায় একটা। কিন্তু যদি 34 আনেন তাহলে মামলা হবে কয়টা? এক মামলায় 2 জনকে দায়ী করে বিচার করা যাচ্ছে। বুঝছেন? তাহলে শুধুমাত্র 34 ধারায় কোনো মামলা কিন্তু কখনো হয় না। 34 ধারাটা আনা হয় অনেক ব্যক্তিরে একসাথে দায়ী করার জন্য। আচ্ছা, এখন তো তাহলে আমরা বুঝলাম কি যে 34-এ প্রি প্ল্যান থাকবে, সব আগে বুঝেন, লোক থাকবে কয়জন? 2 বা ততোধিক, পূর্ব পরিকল্পনা থাকবে, অপরাধটা অবশ্যই কি সংগঠিত হতে হবে, এবং সকলের সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত থাকতেও পারে নাও পারে। বুঝতে পারছেন? তাহলে সবাইরে দায়ী করার জন্য আসবে কত? 34। 34 আশা করি বুঝতেন। এখন 149 বুঝাই। 149 হলো লোক সংখ্যা হলো 5 বা ততোধিক, মানে সর্বনিম্ন কয়জন? 5 জন। 149-এ প্রি প্ল্যান থাকে না, প্রি প্ল্যান থাকে না, কাজটা হইছে ধরেন ইনস্ট্যান্টলি, মানে তারা আগে থেকে যে পরিকল্পনা করছে অমুককে হত্যা করব, অমুকের ব্যাংক ডাকাতি করব, অমুকের অত্যাচার করব, এটা ছিল না। কাজটা হইছে কি হঠাৎ করে বেআইনি সমাবেশে, তখন তাদের সবাইরে, এবং 149-এর ক্ষেত্রে আপনার লাগবে সক্রিয় উপস্থিতি, সবার এক জায়গা থাকা লাগবে, সবাই ওই কাজটায় অংশগ্রহণ করা লাগবে না, তখন আসবে কত? 149। ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই। কিছুদিন আগে এই যে গোপালগঞ্জের যে 4-5 জন লোক মারা গেল, তো তাদেরকে তো পোস্টমর্টেম ছাড়া মাটি দেওয়া হলো কবরস্থানে। এরপরে কিছুদিন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই তাদেরকে উত্তোলন করতে আসছে পোস্টমর্টেম করার জন্য। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন সরকারি কর্মকর্তা নাকি? পুলিশও আসছে। এখন এই কবরস্থানের আশেপাশের লোকজন যদি আগে থেকে পরিকল্পনা করতো যে যেই আসুক না কেন, তাতে পুলিশ আসুক ম্যাজিস্ট্রেট আসুক, আমরা এই লাশ উত্তোলন করতে দেব না, এবং ঠিকই ওই পুলিশ আসছে, ম্যাজিস্ট্রেট আসছে, এবং তারা বাধা দিছে যে না আমরা লাশ উত্তোলন করতে দিব না, তাহলে এই জায়গায় সরকারি কর্মকর্তারে বাধা দিছে। ধরেন এটা দণ্ডবিধির 332 ধারার অপরাধ, 332 ধারা, যে সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থাকে বিরত রাখার জন্য আঘাত করছে, তাহলে 300, ওই জায়গায় ধরেন 50 জন ছিল, তারা অপরাধটা করেছে 332 ধারায়, কিন্তু সবাইরে সমানভাবে দায়ী করার জন্য এই জায়গা 34 আসবে নাকি 149 আসবে বলেন? কত আসবে বলেন? 34 আসবে। কেন? তারা আগে থেকে পূর্ব পরিকল্পনা করেছিল। বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, তাদের আগে থেকে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, হঠাৎ করে এক জায়গায় লোকজন জড়ো হয়ে বলছে যে না আমরা এই কবর থেকে লাশ উত্তোলন করতে দেব না, তখনও আসতো কত? সবাইরে 332-এর সাথে আসতে হলো 149, সবাইরে সমানভাবে দায়ী করার জন্য। বুঝতে পারছেন? তাহলে মেইন পার্থক্য হলো 34-এ প্রি প্ল্যান থাকে, 149-এ প্রি প্ল্যান থাকে না। 34-এ সর্বনিম্ন 2 জন, 149-এ কয়জন? সর্বনিম্ন 5 জন। এখন একই মামলায় 34-ও থাকতে পারে, 149-ও থাকতে পারে। শেখ হাসিনার নামে উনি যখন চলে গেলেন গত বছর, সর্বপ্রথম যে মামলাটা হইছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে ওবায়দুল কাদের, পুলিশের আইজিপি সহ অন্যান্য অনেক লোক দিয়ে, অজ্ঞাতনামা অনেকরে দিয়ে মামলার ধারা হলো 302, 34, 149। 302, 34, 149। তাহলে এই জায়গায় দুইটা আসলো কেন? ধরেন কিছু লোক প্রি প্ল্যান, ওনাদের ভিতরে ওই মামলার এজাহার এমন ভাবে লিখছে যে অমুক 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 পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যাকাণ্ড ঘটাইছে, আর কিছু লোক ওনারা প্রি প্ল্যানে ছিল না, ধরেন পুলিশ বাহিনীর সাধারণ সদস্য, তারা প্রি প্ল্যানে ছিল না, কিন্তু তারা তো ওনাদের সাধারণ উদ্দেশ্য জানতো যে ওনারা এই ধরনের কাজ করতে পারে, তারা হলো তারা যোগদান করছে। তাহলে যারা প্রি প্ল্যানে ছিল তাদেরকে দায়ী করবে 302, 34, আর যারা পরবর্তীতে যোগদান করছে প্রি প্ল্যানে ছিল না তাদেরকে দায়ী করবে কত? 302, 149। বুঝতে পারছেন?
তাহলে একই মামলায় 34ও থাকতে পারে, একই মামলায় কি 149ও থাকতে পারে। আশা করি একটু হলেও বুঝতেন। আচ্ছা, অনেক সময় আহ, বর্তমানে তো দেখা যায় না, যখন আমরা মডেল স্কুলে পড়ছি তখন ওই যে যে আওয়ামী লীগ সরকার যখন হরতাল ডাকতো, তখন আমরা অপেক্ষা করতাম 2001 থেকে 6 পর্যন্ত অপেক্ষা করতাম যে কখন হরতালটা মডেল স্কুলের গেট দিয়ে ঢোকে, কারণ ঢোকার সাথে সাথে আমরা ক্লাস থেকে বের হয়ে যাব, ক্লাস আর হবে না। তাহলে এখন যারা মিছিল বের করছে তারা তো ওই মিছিলটা প্রি প্ল্যান অনুসারেই বের করছে, কিন্তু আমরা যারা ছাত্ররা ওনাকে সাথে যোগ দিতাম আমরা তো ওনার প্রি প্ল্যান জানি না, বাট আমরা জানি যে ওনার একটা মিছিল বের করছে, ওনাদের উদ্দেশ্যের সাথে আমরা একমত। তাহলে যারা এই যে একসাথে যোগদান করছে পরবর্তীতে তাদের দায়ী করতে ব্যবহৃত হবে কত? 149। আর যারা শুরু থেকে প্রি প্ল্যানে ছিল তাদের কত? 34। আচ্ছা, আমরা নামাজের বিরতিতে যাব, বাট তার আগে আর একটু পড়ে নিই। দেখেন, বেআইনি সমাবেশের সময় সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংগঠন করে সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে তা দণ্ডবিধির 149 ধারায় উল্লেখ করা হয়েছে। 149 ধারায় বলা হয়েছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে। তো 1 নম্বর পয়েন্টটা দেখেন, যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, মানে বেআইনি সমাবেশটা তো কোনো অপরাধ করলেই তো সেটা বেআইনি সমাবেশ হচ্ছে, নাইলে তো আর বেআইনি সমাবেশ হচ্ছে না। তাহলে ওই যদি কোনো অপরাধ করা হয়, উক্ত বেআইনি সমাবেশের কোনো সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সংগঠিত হতে পারে, সে প্রি প্ল্যানে ছিল না, প্রি প্ল্যান নাইও, বাট আমি যোগদান করছি, আমি জানি এই জায়গায় একটা অপরাধ হতে পারে। যখন বাস ভাঙচুর হয় কিছু উৎসুক জনতা আছে, খালি খালি ও ওই কিছু নাই, বাট ও যাই ও একটা গাই দেয়, তো সাথে সাথে তারাই আছে, তার মানে ও জানে যে এরা ভাঙচুর করতেছে আর আমি এর উদ্দেশ্যের সাথে একমত। তাহলে ভাঙচুর করেও ওদের সাজা যা, ও যে দাঁড়ায় আছে ওদের সাথে একসাথে, ওর সাথেও কি তাই। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে দাঁড়াই থাকা কি অপরাধ? না, অপরাধ না, তুমি দূরে যায় দাঁড়াই থাকো, কিন্তু তাদের সাথে একসাথে থাকা তার মানে তুমি তাদের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে তুমি জানো। আচ্ছা দেখেন, উক্ত অপরাধ সংগঠনের সময় আন্ডারলাইন করবেন প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য সে উক্ত অপরাধের জন্য দায়ী হবে। তাহলে এখানে যে শর্ত সমূহ আছে এটা যদি আমরা একটু পড়ি, যে 149 ধারা প্রয়োগ করতে হলে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। একটি বেআইনি সমাবেশ থাকতে হবে। আর একটা কথা, যে জায়গায় 149 আছে সেই জায়গায় একটা অপরাধ অবশ্যই আছে, সেটা কি? বেআইনি সমাবেশ। অর্থাৎ 141 ধারায় উল্লেখিত বেআইনি সমাবেশের সকল শর্ত পূরণ করতে হবে এবং 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন বেআইনি সমাবেশ হতে হবে। তো তারপরে দেখেন, এমন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বেআইনি সমাবেশের যে কোনো সদস্য কর্তৃক একটি আন্ডারলাইন করেন অপরাধ সংগঠিত হতে হবে। বেআইনি সমাবেশের যে কোনো সদস্য একটা কি করবে? অপরাধ করবে। বেআইনি সমাবেশের সদস্য হিসেবে আন্ডারলাইন করবেন অন্যান্য সদস্যরা জানতো যে এমন অপরাধ সম্ভবত সংগঠিত হতে পারে, অন্যান্য সদস্যরা জানতো যে এই ধরনের অপরাধ সংগঠিত হতে পারে। উক্ত অপরাধ সংগঠনের সময় যারা বেআইনি সমাবেশের সদস্য ছিল তারা প্রত্যেকেই সংগঠিত অপরাধটির জন্য দায়ী হবে। আচ্ছা, এখন দেখেন অংশগ্রহণ ও উপস্থিতি, এটা আপনারা পড়ে নিয়ে অংশগ্রহণ আর উপস্থিতি যেটা আমরা উদাহরণে চলে আসি, উদাহরণটা পড়লে ভালো বুঝবেন। দেখেন, 7জন অভিযুক্ত ব্যক্তি লাঠি ও বল্লভ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তাদের মধ্যে 4জন ব্যক্তি ভিকটিম ফারুককে জখম করেছিল এবং এমন জখমের কারণে ফারুক মারা যায়। তাহলে গেছিল কয়জন? 7জন। জখম করছে কয়জন? 4জন। প্রশ্ন হলো, অন্য 3জন অভিযুক্ত কি খুনের জন্য 302 149 দণ্ডিত হবে কিনা? যারা 3জন কোনো আঘাত ছড়াছড়ি করে নাই। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যেহেতু অভিযুক্ত ব্যক্তির মারাত্মক অস্ত্র নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল সেহেতু এটা দেখায় যে তাদের অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল এবং তারা জানতো যে এমন ধরনের অপরাধ হতে পারে। যদিও 4জন আঘাত করে নাই, বা 4জন তো জানে যে এই 4জন, মানে বাকি 3জন তো জানে যে এই ধরনের অপরাধ হতে পারে। ফারুককে খুন করার সাধারণ উদ্দেশ্য অভিযুক্তদের ছিল না, কিন্তু এটা সাক্ষ্য প্রমাণে পরিষ্কার যে তাদের যে কোনো অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যদিও সাক্ষ্য প্রমাণে দেখায় যে 4জন প্রকৃতপক্ষে ফারুককে জখম করেছে,
তবুও অন্য তিনজন অভিযুক্ত বেআইনি সমাবেশের সদস্য হিসেবে সমানভাবে খুনের জন্য দায়ী হবে, যদিও জখমের ক্ষেত্রে অন্য তিনজনের প্রকৃত কোনো অংশগ্রহণ ছিল না। প্রকৃত অংশগ্রহণ ছিল না, বাট প্রকৃত কি ছিল? উপস্থিতি ছিল। ওই তিনজন যদি ওই চারজনের সাথে টোটালি না থাকতো তাহলে কোনো অপরাধ হতো না। বুঝছেন? তাহলে অভিন্ন অভিপ্রায় আর সাধারণ উদ্দেশ্যে এই পার্থক্য আর পড়লাম না। 34-এ 2 জন, সাধারণ উদ্দেশ্যে 5 জন। 34-এ প্রি প্ল্যান থাকে, 149-এ প্রি প্ল্যান থাকে না। 34-এর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ লাগবে, সক্রিয় উপস্থিতি থাকতে পারে নাও পারে। 149-এর দরকার কি? সক্রিয় উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংগঠনের অপরাধে অভিযুক্ত হতে হয়? সাধারণ উদ্দেশ্য 100 কত? 49। আর যদি আসেন যে 141-এর সাথে 149-এর পার্থক্য কি, এটা আপনারা জানেন। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, আর বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের কার কিরকম দায় হবে সেটা বলছে কততে? 149। তো এটাও পড়ে নিয়েন। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। 4 নং প্রশ্নটা দেখেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। an assembly of 5 or more person is designated and কি বলেন? unlawful assembly. An assembly of dash is designated unlawful assembly. কত? 5 আর মোট ঠিক আছে, তো এগুলাই। 11 নং প্রশ্নটা দেখেন, দণ্ডবিধির 149, 302 ধারায় 10 জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে 6 জনের আদালত খালাস দিছে। মামলায় ছিল কয়জন? 10 জন। চার্জ গঠিত হয়েছিল 302 এর সাথে 149। খালাস দিছে কয়জন রে? 6 জন রে। বাকি আছে কয়জন? 4 জন। 4 জনের ক্ষেত্রে 149 হয় না, তাহলে 4 জনের ক্ষেত্রে আসবে 34। এই যে দেখেন, অবশিষ্ট 4 জনকে দণ্ডবিধি 302, 149 ধারায় দণ্ডিত করা যাবে না, দণ্ডবিধি 302, 34 ধারায় দণ্ডিত করা যাবে। তাহলে উত্তর খ এবং গ। বাদ বাকি যা আছে পড়ে নেবেন। আমরা নামাজের বিরতিতে যাব, এরপর দাঙ্গা এবং মারামারি এগুলো পড়বো। আপাতত বিরতি 10-15 মিনিটের। আমরা চলে আসি দাঙ্গা বা তৎসম্পর্কিত অপরাধ। আপনি যদি বেআইনি সমাবেশ বুঝে থাকেন তাহলে দাঙ্গা হচ্ছে বেআইনি সমাবেশের চেয়ে একটু গুরুতর প্রকৃতির অপরাধ। যখন কোনো বেআইনি সমাবেশে শক্তি বা উগ্রতা প্রদর্শন করা হয় তখন সেটা হয়ে যায় দাঙ্গা। শক্তি বা উগ্রতা, ধরেন শক্তি বা উগ্রতা বুঝেন শুধু ওই আপনি বেদখল করেই ক্ষান্ত হন নাই, সাথে মারপিটও করছেন, তখন এটারে বলে হচ্ছে আপনার হয়ে যাবে কি? দাঙ্গা। তো তাহলে প্রতিটা দাঙ্গার মধ্যে বেআইনি সমাবেশ থাকে, কিন্তু প্রতিটা বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা থাকতেও পারে নাও পারে। অর্থাৎ মূল অপরাধটা হলো বেআইনি সমাবেশ, আর বেআইনি সমাবেশের একটু আপডেটেড ফর্ম হচ্ছে কি? দাঙ্গা। তো দেখেন, দণ্ডবিধির 146 ধারায় দাঙ্গার ক্ষেত্রে প্রত্যেক সদস্যদের দায় উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেক সদস্যের শাস্তি 147 ধারায়। অন্যদিকে মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা শাস্তি আছে 148। এখানে মারাত্মক বানানটা ভুল, এখানে তয় ব হবে না, তয় ম ফলা হবে। তয় ম ফলা পাইছেন? মারাত্মক, তয় ব হবে না, তয় ম ফলা। তো তাহলে 146 ধারাটা আমরা একটু পড়ি। রায়োটিং, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, আন্ডারলাইন করবেন, শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে কি কি? শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার অপরাধে দোষী হবে। ধারা কত? 146। তাহলে আমরা বলতে পারি যে দাঙ্গার সংজ্ঞা দিছে 146 ধারায়। উপাদান দেখেন, সুতরাং কোন ব্যক্তিকে দাঙ্গার জন্য দায়ী করতে হলে আন্ডারলাইন করবেন বেআইনি সমাবেশ থাকতে হবে, অবশ্যই সেখানে একটা বেআইনি সমাবেশ থাকবে। 5 বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ থাকতে হবে।
উক্ত সদস্যদের বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য থাকতে হবে। অতঃপর বেআইনি সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা শক্তি বা উগ্রতা প্রয়োগ করা, এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে। কি বলেন? সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে। তারপরে দেখেন আমরা একটু দাঙ্গার সাজায় চলে আসি। দাঙ্গার সাজা, আচ্ছা দাঙ্গায় সাজার আগে আমরা তো বেআইনি সমাবেশের শাস্তি কিন্তু এখনো করি নাই, করছে কি? করি নাই। তাহলে আমরা একেবারে সবার নিতে চলে আসি, তারপরে আবার এই জায়গায় ফেরত আসবো। আগে আপনি ওই যে যেখানে শাস্তি আছে এই জায়গায় চলে আসেন। শাস্তির একটা ছক আছে, দেখেন, পাইছেন? দেখেন তো পুরাতন বইতে পেছে গেছেন, এত আলোচনা নাই, যতটুকু আছে ওইটুকু করলেই হবে, নতুন বই কেনার কোনো দরকার নাই। বুঝছেন? আচ্ছা, তো বেআইনি সমাবেশের সদস্য হওয়া 143 ধারায় শাস্তি বলছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়, শাস্তি বলছে 143-এ 6 মাস বা অর্থদণ্ড বা কি উভয়। বুঝছেন? আচ্ছা, 144 ধারাটা দেখেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে, আপনার হাতে অস্ত্র শস্ত্র ছিল, এরকম সজ্জিত অবস্থায় বেআইনি সমাবেশে যোগদান করছেন, তাইলে সাজার পরিমাণ বেড়ে যাবে। দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা কি বলেন উভয়। এই ব্যাখ্যাটা বুঝেন? যে কোনো বর্ণনার 2 বছর মানে হলো হয় কারাদণ্ড দিবে, এটা সশ্রম অথবা বিনাশ্রম, অথবা শুধু অর্থদণ্ড দিবে, অথবা দুইটা একসাথে দিতে পারে। বুঝছেন? 145 ধারা আমরা চলে আসি। 145, যে কোন বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করে বা অবস্থান করা। কারণ বেআইনি সমাবেশ ভঙ্গ করে দিছে, ভঙ্গ করার পরেও কেউ ওই জায়গায় যোগদান করছে বা অবস্থান করছে, তাহলে তার সাজা হবে 145-এ। এক্ষেত্রেও সাজা এক, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। তাহলে আমরা মোটামুটি এতটুকু জানলাম যে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141, শাস্তি বলছে 143, 6 মাস। আর মারাত্মক অস্ত্র দিয়ে হইলে কত? 2 বছর, 144। আর ভাঙিয়ে দেওয়া হয়েছে তারপরেও যোগদান করলে, অবস্থান করলে 2 বছর, এটা কত? 145। এবার দাঙ্গার সংজ্ঞা দিছিল কততে? 146। দাঙ্গার শাস্তিতে আসি, দেখেন 147 ধারায় দাঙ্গার শাস্তি, যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা বা উভয়। 148 ধারায় বলেছে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা, যে কোনো বর্ণনার কারাবাস কত? 3 বছর বা জরিমানা সহ বা উভয়। এখানে দুইটা জিনিস মনে রাখেন, মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশ 2 বছর, মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা 3 বছর। বুঝছেন? এবার আবার ওই দাঙ্গার ওই জায়গায় ফেরত যাই, চলেন। মারাত্মক অস্ত্র সহ আপনি বেআইনি সমাবেশের সদস্য হইছেন, মানে মারাত্মক অস্ত্র ছিল বাট ব্যবহার করেন নাই, কিন্তু অবৈধ কোনো কাজ করছেন, তাহলে 144 ধারা অনুসারে সাজা হলো 2 বছর। আর মারাত্মক অস্ত্র নিয়ে যদি আপনি দাঙ্গা করছেন, দাঙ্গা মানে হলো আপনি ওই অস্ত্র নিয়ে শক্তি বা উগ্রতা প্রদর্শন করছেন, তখন সাজা 148-এ 3 বছর। তো দাঙ্গার প্রত্যেক সদস্য যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে পাইছেন, বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে, ধারা 147 মাত্রই পড়লাম। অন্যদিকে মারাত্মক বানানটা এখানেও ভুল আছে। মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা বা এমন অস্ত্র নিয়ে দাঙ্গা যা সম্ভবত মৃত্যু ঘটাতে পারে এমন যে কোনো বর্ণনার কারাবাস যা অনধিক 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আপনি দণ্ডবিধি যদি ভালোভাবে পড়েন, যে কোনো সাবজেক্ট, আমরা যে প্রিলিতে যদি ভালোভাবে পড়েন, তাহলে আপনার লিখিত প্রস্তুতি এই জায়গায় শেষ। বুঝছেন? লিখিততে যায় ওই জায়গায় শুধু আপনাদের একটু সাইজ করা হবে, বাট মেইন পড়া প্রিলিতেই। ধরেন আপনি লিখিত পরীক্ষায় দণ্ডবিধি থেকে পার্থক্য আসে, আসেই আসে, প্রতিবার আসবে, কোনো মিস নাই।
তাহলে এই পার্থক্যগুলো আসে একটা অপরাধের সাথে আর একটা অপরাধের পার্থক্য। তো এই পার্থক্যগুলো কখনো যারা বোকা তারা মুখস্থ করে। এই পার্থক্যগুলো যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের 5-7টা পার্থক্য এমনিতেই হয়। আমি আপনাদের দেখাই, দেখেন এই জায়গা আছে বেআইনি সমাবেশ বা দাঙ্গার পার্থক্য। তাহলে আমি প্রথমে আছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞা দিবেন যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া 141 ধারা উল্লেখিত 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করলে সেটা বলে বেআইনি সমাবেশ, নাকি? আর ওখানে বললাম যে বেআইনি সমাবেশের সদস্যরা শক্তি বা উগ্রতা প্রদর্শন করলে তারা দাঙ্গা বলে। তাহলে পার্থক্য একটা পেলাম, সংজ্ঞাগত। 2 নাম্বার ধারাগত। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়, দাঙ্গার সংজ্ঞা দিছে 143 ধারায়। তাহলে সংজ্ঞাগত ধারাগত যে কোনো অপরাধে এই দুইটা হয়, যে কোনো অপরাধ দুইটার সাথে। আচ্ছা 3 নাম্বার ধরেন ইংরেজি প্রতিশব্দ, এটারে ইংরেজিতে বলে আনলফুল অ্যাসেম্বলি, এটারে ইংরেজিতে বলে কি রায়োটিং। পারছেন না? আচ্ছা 3টে হয়ে গেছে। আচ্ছা 4 নাম্বার যদি আমি দিই উদাহরণ, বেআইনি সমাবেশের একটা উদাহরণ, দাঙ্গার একটা উদাহরণ। 5 নাম্বার শাস্তি। শাস্তি বেআইনি সমাবেশের শাস্তি হলো 6 মাস আর দাঙ্গার শাস্তি হলো 2 বছর। 5টা অলরেডি হয়ে গেছে। দেখেন লঘুতর গুরুতর, বেআইনি সমাবেশ হলো লঘুতর প্রকৃতির অপরাধ, দাঙ্গা হলো গুরুতর প্রকৃতির অপরাধ। কয়টা হয়েছে? 6টা। একটির ক্ষেত্রে আর একটি, প্রতিটি দাঙ্গায় বেআইনি সমাবেশ থাকে কিন্তু প্রতিটি বেআইনি সমাবেশে দাঙ্গা থাকে না। কয়টা হয়ে গেছে? 7টা। তাহলে এই 7টা আরো আছে। দেখেন আমি যদি বলি সংখ্যাগত, মানে সংখ্যাগত দিয়ে হয় না, সংখ্যাগত দুইটা একই। তাহলে এই 7টা আপনি এই 7টা লিখলেই ধরেন লিখিততে 3-4 মার্ক আসে বা 5 মার্ক থাকলো। তাহলে এইগুলা যে কোনো অপরাধের সাথে যে কোনো অপরাধের সাথে হয়, সংজ্ঞাগত হয়, ধারাগত হয়, ইংরেজি প্রতিশব্দগত হয়, উদাহরণগত হয়, শাস্তিগত হয়, লঘুতর হয়, একটির ক্ষেত্রে অপরটি হয়। কিছু কিছু অপরাধ আছে যেগুলো আছে সম্পত্তি প্রকৃতি, স্থাবর নাকি অস্থাবর, বুঝছেন? কিছু কিছুতে সংখ্যাগত আছে, এটাই 2 জন ওইটাই 5 জন, বাট 5-6টা আছে কমন, এটা সব জায়গা হবে। তাহলে বেআইনি সমাবেশের দাঙ্গা আপনারা পার্থক্য পারবেন না? বলেন তো পারবেন কিনা? আচ্ছা ওরা কি বুঝতেছেন? নতুন যারা আছেন তারা কি বুঝতেছেন? দীপক সাহেব, লিজন, বই কিনছেন? কোথা থেকে কিনছেন? কয় টাকা নিছে? আপনার আছে বই? আচ্ছা ঠিক আছে, আসবেন রেগুলার। আপনার বাবা হলো আমার ভাই হয়, আমারে কোর্টে দেখা হইলে একেবারে জড়াই ধরে যে ভাই পাটি কেমন আছো, এরকম বলতেছে যে তোমার ভাতিজারে কিন্তু পাঠাবানি। ঠিক আছে? তাহলে আপনি, আপনার দায়িত্ব পড়া লাগবে না, আপনার বাসায় পড়া লাগবে না। আপনার প্রাথমিক দায়িত্ব হলো খালি এই জায়গায় যে সপ্তাহে 4 দিন পড়ি, এই 4 দিন খালি আসবেন, আর কিছু না। বুঝতে পারছেন? আপনারও তাই। সবার প্রথম প্রেসক্রিপশন এক, খালি এই জায়গায় রেগুলার পড়তে আসবেন, বাসায় কিছু পড়া লাগবে না। বুঝছেন? আচ্ছা তো এই জায়গার পার্থক্য আমরা পড়লাম না, 146, 47, 48 এগুলোও পড়লাম না, 144, 48 এগুলো পড়লাম না, এগুলো এক্সট্রা আলোচনা করছে, আপনারা পড়ে নিয়েন। মূল পার্থক্য একই। আমরা চলে আসি মারামারি বা এফরে। এফরে গোল দিবেন যখন 2 বা ততোধিক ব্যক্তি, 2 বা ততোধিক। এতক্ষণ বেআইনি সমাবেশে কয়জন ছিল? দাঙ্গায় কয়জন ছিল? 5 বা ততোধিক। যখন 2 বা ততোধিক ব্যক্তি গোল দিবেন প্রকাশ্য স্থানে ঝগড়া করে, আন্ডারলাইন করবেন গণশান্তি ভঙ্গ করে, তখন তারা মারামারি করে বলে গণ্য হবে। এখানে বেশ কয়েকটা বিষয় আছে। লোকজন কয়জন? 2 বা ততোধিক। ঝগড়া করবে কোথায়? কি করবে? ঝগড়া করে কি ভঙ্গ করবে? গণশান্তি ভঙ্গ করবে। এখন ঝগড়া মানে এই না যে চুল টানাটানি করবেন, থাপ্পড় দিবেন, তা না। যদি আজে বাজে কথাও বলেন সেটাও কি ঝগড়া। এখন এখানে প্রকাশ্য স্থান বলতে বোঝাচ্ছে
সরকারি জায়গা নট নেসেসারি, সরকারি জায়গায় হতে পারে, বেসরকারি জায়গাও হতে পারে। কিভাবে? ধর, সচরাচর যেখানে জনসাধারণ যাতায়াত করে, সকল শ্রেণীর লোকজন যায়, সেটাই পাবলিক প্লেস। মসজিদ একটা পাবলিক প্লেস, মন্দির একটা পাবলিক প্লেস, ইভেন সিনেমা হল একটা কি পাবলিক প্লেস। বুঝতে পারছেন? তাহলে যে জায়গায় বিভিন্ন শ্রেণীর লোক যায় সেটা হচ্ছে পাবলিক প্লেস। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোর্টের মধ্যে একজন আর একজনের সাথে ঝগড়া করছে, এটাও একটা কি পাবলিক প্লেস। কিন্তু প্রাইভেট প্লেসে ঝগড়া করলে আর এই একটা হবে না। এফরে হবে না। এই যে দেখেন, তাহলে উপাদান যদি আমরা আসি, দুই বা ততোধিক ব্যক্তি থাকা, প্রকাশ্য স্থানে মারামারি বা বিবাদ করা, গণশান্তি বিনষ্ট করা। দেখেন, পুরাতন বইতে নাই, বাট রেলওয়ে প্ল্যাটফর্ম, থিয়েটার হল, পার্ক ইত্যাদি প্রকাশ্য স্থান এবং এমন স্থানে বিবাদ করে গণশান্তি বিনষ্ট করা 159 দ্বারায় মারামারি বলে গণ্য হবে। তাহলে আপনারা এখন থেকে যেটা দায়িত্ব সেটা হলো যে মারামারির ইংরেজি কি? এফরে। প্রতিটা অপরাধের ইংরেজি টার্ম মনে রাখবেন। বেআইনি সমাবেশ কি? আনলফুল অ্যাসেম্বলি। দাঙ্গা কি? রায়টিং। মারামারি কি? এফরে। মারামারির জন্য কোনো ব্যক্তি গোল দিবেন যে কোনো বর্ণনার, এটা ভিভিআই, যে কোনো বর্ণনার কারাবাস যা 1 মাস পর্যন্ত হতে পারে। মাত্র কারাবাস 1 মাস, বাট এটা যে কোনো বর্ণনার। একটু আগে আমরা 3 বছর কারাবাস পাইছিলাম বিনাশ্রম, কত দাঁড়ায় বলেন? 3 বছর কারাদণ্ড পাইছিলাম বিনাশ্রম, কত দাঁড়ায় পাইছি? 129। 129 সরকারি কর্মকর্তা অবহেলার কারণে যুদ্ধবন্দিরে পালিয়ে যেতে দেওয়া, মনে আছে? বলছিলাম আমি বারবার, ওই জায়গা 3 বছর বিনাশ্রম। আর এই জায়গায় 160 দ্বারাই 1 মাস মাত্র। এটা কি যে কোনো বর্ণনা? তার মানে বলেন তো, এই এফরের সাজা বিচারক যদি মনে করে সর্বোচ্চ কি দিতে পারে? 1 মাস পর্যন্ত। একটা পর্যন্ত সহস্র। 1 মাস সশ্রম দিতে পারে? পারে না? আচ্ছা, অর্থদণ্ড সহ যা 100 টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে বা হতে পারে বা উভয় দণ্ড উভয় সহ দণ্ডিত হতে পারে। তাহলে এফরের সংজ্ঞা দিছে 159, শাস্তি দিছে 160। কোর্ট কাছারিতে যারা যান জীবনেও এফরের দ্বারা মামলা পাইছেন? আচ্ছা দেখ, আচ্ছা জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, বেআইনি সমাবেশ ও দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন থাকতে হবে। অন্যদিকে মারামারির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন হতে হবে। এখন আমার মাইক্রোফোনটা কই, আমি আপনাদের একটা প্রশ্ন করি, দেখি তানভীর আলম খানি উত্তর দেন। এই মারামারির সাথে দাঙ্গার তুলনা করেন, পার্থক্য বলেন, কয়টা হয় মিলান। কেউ বলবেন না, উনি বলুক, সবাই শুনেন। দাঙ্গা হচ্ছে, দাঙ্গা ইংরেজি হচ্ছে রাইটিং, মারামারি ইংরেজি হচ্ছে অ্যাফরে। হ্যাঁ, দাঙ্গা হচ্ছে সর্বনিম্ন 2 জন। জোরে বলেন কথা। দাঙ্গা হচ্ছে সর্বনিম্ন 5 জন, আর মারামারি হচ্ছে সর্বনিম্ন 2 জন। জি। আর দাঙ্গার শাস্তি, দাঙ্গার ধারা হচ্ছে 146, মারামারি হচ্ছে 159 সংজ্ঞা। হুম। আর দাঙ্গার মিনিমাম শাস্তি হচ্ছে কত? 6 মাস। আহ, না, মারামারির হচ্ছে 2 মাস, আর দাঙ্গার হচ্ছে 2 মারামারি বছর। 2 মাস না, 1 মাস। দাঙ্গা 1 হচ্ছে মাস। 2 বছর। আর ইসের দাঙ্গার 2 বছর। 2 বছর। আর পার্থক্য হয় অনেক সাহেব? উদাহরণ লঘুতর গুরুতর হয় না? জি, লঘুতর মারামারি হচ্ছে উদাহরণগত হয়, লঘুতর। তারপরে যাই স্থান হয়, এটা পাবলিক প্লেস, দাঙ্গা যে কোনো যে কোনো জায়গায় হয় না? জি। শাস্তিগত তো বলছেনই, উদাহরণগত হয়। হ্যাঁ, বলতে পারেন যে দাঙ্গার ভিতরে বেআইনি সমাবেশ থাকে কিন্তু মারামারির ভিতরে বেআইনি সমাবেশ থাকে না। তারপরে বলবেন দাঙ্গা শুরু হয় দ দিয়ে, মারামারি শুরু হয় ম দিয়ে, নাকি? এটাও তো হয় পার্থক্য। আচ্ছা, অনেকগুলা হয়। দেখেন বিগত বছরের প্রশ্ন, আহ মারামারি সংগঠনের জন্য সর্বনিম্ন কতজনের অংশগ্রহণ আবশ্যক? 2 জন। তো একটা জিনিস খেয়াল করেন, বেআইনি সমাবেশ বলেন আর দাঙ্গা বলেন, এটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মারামারি হতে হবে কোন স্থানে? পাবলিক প্লেসে, প্রকাশ্য স্থানে। তো
সাজা তো আমরা মোটামুটি পড়ছি। এই জায়গায় চলে আসি 153 ক, ওই সেই ছকটায় চলে আসে, টেবিলটায়। 153 কতে বলেছে শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি করা। আপনি এমন কোন কাজ করতেন যে কারণে শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি পেয়েছে। শ্রেণী সমূহ কারা? শ্রেণী সমূহ মানে ধরেন হিন্দু মুসলিম, বিভিন্ন উপজাতি গোত্র, এক বংশের সাথে আর এক বংশ, এক পাড়ার সাথে আর এক পাড়া। এই যে যে শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে, এটা কিন্তু প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় শ্রেণী না। এই শ্রেণীটা বোঝাচ্ছে ধরেন গোষ্ঠীগত হতে পারে, ধর্মীয় হতে পারে। এটা 2 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এটা আছে কততে? 153 ক। বলেন তো দণ্ডবিধি যখন প্রণয়ন করা হয় তখন এই ধারাটা ছিল কিনা? না স্যার, না, ছিল না। কেমনে বুঝলেন বলেন? এই যে ক, কারণ প্রথম যখন দণ্ডবিধি প্রণয়ন করা হয় তখন এই ধারা ছিল না। যত জায়গায় ক খ গ ঘ দেখবেন ব্র্যাকেট ছাড়া ক খ গ ঘ, ওইটা মনে করতে হবে এগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরবর্তীতে যোগ করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন 153 খ, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করা। আগেও হতো, এখনো হয়। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্ররে নিয়ে প্ররোচিত করছেন যে বিরিয়ানি পাবানে, এক বেলা মিটিং দিয়ে মিছিল দিয়ে আসো, বিরিয়ানি বা খাওয়া। তাই এটার শাস্তি কি দেখেন? 2 বছর পর্যন্ত কারাবাস বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। রাজনীতি ভয়াবহ। আচ্ছা, 160 ধারা দেখেন, এটা তো আমরা পড়ছি। মারামারির সাজা কত? যে কোনো বর্ণনার 1 মাস বা 100 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। তো সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলা পড়ে ফেলবেন, পারবেন ইনশাল্লাহ। 8 নম্বর প্রশ্নটা দেখেন। 8 নং প্রশ্নটা, একটি সিনেমা হলে মুভি দেখার সময় এ এবং বি একে অন্যকে মারে এবং আঘাত করে। এ এবং বি নিম্নলিখিত কোন অপরাধ করেছে? মারামারি করছে। দেখি ইয়া বলেন, এই নুর আলম খান, এটা দাঙ্গা হলো না কেন বলেন? বলেন বলেন। দুইজনে করছে এই জন্য মারামারি হয় নাই, উনি সামলাইতে পারেন নাই। যাক, হয়েছে তো। 5 জন দাঙ্গা হইতে হলে কয়জন লাগতো? 5 জন। ঠিক আছে। তারপরে দেখেন 11 নং প্রশ্ন, নিম্নলিখিত কোন অপরাধটি ব্যক্তিগত স্থানে সংঘটিত হতে পারে না? আমরা এখানে নরমালি জানি যে মারামারি ব্যক্তিগত স্থানে হতে পারে না। আর যে শাস্তি টাস্তি এসে আসে এগুলো পারবেন ইনশাল্লাহ। 14 নম্বর দেখেন, দণ্ডবিধির 147 ধারা অনুযায়ী দাঙ্গার জন্য শাস্তি হতে পারে কত? 2 বছর। আর মারাত্মক অস্ত্র সহ হইলে কত? 3 বছর। 15 নম্বর দেখেন, দণ্ডবিধির 160 ধারা মতে মারামারির জন্য সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? 1 মাস পর্যন্ত কারাদণ্ড। 1 মাস পর্যন্ত কারাদণ্ড। 16 নম্বর দেখেন, দণ্ডবিধির 160 ধারা মতে মারামারির জন্য সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড হতে পারে? 100 টাকা। ফেরদৌস সর্দার বলেন তো যে যে জায়গায় অর্থদণ্ডের কথা উল্লেখ নাই সে জায়গায় অর্থদণ্ড কত হবে? বলেন বলেন, কত ধারায় বলছে? বলেন, অর্থদণ্ডের কথা উল্লেখ না থাকলে আদালত কত টাকা অর্থদণ্ড দিতে পারে? মানে নির্দিষ্ট পরিমাণ নাই, সেটা বোঝাইছে। অত্যাধিক বেশি হবে। আদালতের বিবেচনামূলক ক্ষমতা কিন্তু অত্যাধিক হবে না। কত ধারায় পড়ছি এটা বলেন? ডিম 3টে খাইলে মনে উঠবে বোধহয়। পীযূষ পারবেন? তানভীর আলম খান? মনির সাহেব? আকিনুর? 63 ধারা। 63, ঠিক আছে। আর যে কোনো বর্ণনার কারাদণ্ড সশ্রম বিনাশ্রম, এটা বলছে 60 ধারা। 60। 60 আর 66 দুইটার সাথে মিলাচ্ছেন কেন? আচ্ছা শুনেন, কিসের ভাই? উল্লেখ যদি না থাকে তাহলে জরিমানা
আদালতের বিবেচনামূলক ক্ষমতা, তবে অত্যাধিক হবে না। এখন ধরেন একটা চুরির মামলা যদি বিচার করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাহলে উনি জরিমানা যতই দেখ 10,000 টাকার বেশি কিন্তু দিতে পারবে না, কারণ ওনার ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধির 32 ধারায় সর্বোচ্চ অর্থদণ্ড 10,000। আর সাধারণত দায়রা বিচারকদের জরিমানা প্রদানের কোনো নির্দিষ্ট সীমা নাই, তারা যা খুশি তাই দিতে পারে, কিন্তু তার মানে এমন না যে 1 কোটি টাকা জরিমানা। এটা একটা মানে যৌক্তিক থাকবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, দিন মোহাম্মদ সাহেবের প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে আমরা এটা শেষ করি। তো দেখেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী নাগরিকদের মধ্যে শত্রুতা প্রসারিত করার শাস্তির বিধান করা হয়েছে কত ধারায়? 153 ক। তো এই জায়গায় মোটামুটি যে প্রশ্নগুলো আছে সব করে ফেলবেন। আজকে আমাদের পড়া এ পর্যন্তই। এখন আপনাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে এবং আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিব। এই পেজটা আপনারা এই 161 এই জায়গায় লাগাবেন, ঠিক আছে? এটা আগামীকাল সকাল 10টায় আমরা পড়বো, আর এখন পরীক্ষা আছে। তো পেজটা প্রিন্ট দেবো, কয়জন লোক আছে একটু গোনা দেন তো শাকিল। 23 24 জন। আছে, আমার তো আছে। আচ্ছা, 20টা দিলে হবে। তাহলে ক্লাস এ পর্যন্তই, অনলাইনে প্রশ্ন পাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।